নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। 4 মাস পর খুলল গজলডোবা সেতু। সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী বলচিক বরাইক। আশঙ্কাজনক অবস্থায় ছেলে, চিকিৎসার খরচে হিমশিম পরিবার, সাহায্যের আর্তি। এবার আসছে বিস্তারিত সংবাদে। প্রায় 4 মাস পর অবশেষে খুলে দেওয়া হলো গজলডোবার সেতু। রবিবার থেকে গজলডোবা তিস্তা ব্যারেজের সেতু দিয়ে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় এই পথ। এই সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী বলচিক বরাইক। গজলডোবা ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ জলপাইগুড়ি জেলা প্রশাসনের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। গত 27 এপ্রিল থেকে সংস্কারের কারণে পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল এই গুরুত্বপূর্ণ সেতুটি। দীর্ঘদিনের জীর্ণ অবস্থা এবং এলাকাবাসীর দুর্ভোগের কথা মাথায় রেখেই রাজ্য সরকার সেতু সংস্কারের কাজ শুরু করে। অবশেষে কাজ শেষ হওয়ার পর প্রায় 4.5 মাসের মাথায় সেতুটিকে ফের খুলে দেওয়া হলো। তবে 25 টনের অধিক যান চলাচলে রয়েছে নিষেধাজ্ঞা। এটা তো শুধু পর্যটনের ব্যাপার না, এটা সমস্ত মানুষের একটা স্বপ্ন ছিল যাতে এই যে রিপেয়ারিং যাতে এটা পূজার আগে তাড়াতাড়ি যদি এই ব্রিজটা আরম্ভ হয়ে যায় তাহলে কিন্তু সবার পক্ষেই ভালো হবে। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের যে তিস্তা ব্রিজ আছে, এই তিস্তা ব্রিজে আমরা দেখছি ওইদিকেও অনেক রাস্তার কাজ হচ্ছে। তো সুতরাং ওইখানে গেলে অনেক জামের মধ্যে পড়তে হয়, যার ফলে কিন্তু এই ব্রিজ হওয়াতে আমাদের অনেক যে জামের ব্যাপার আমরা অনেক সেটা সুবিধা হবে এখানের মানুষের জন্য। তো বিশেষ করে এই ব্রিজের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আমাদের চিফ সেক্রেটারিকে পাঠিয়েছিলেন। আমাদের এইখানে চেয়ারম্যান আমাদের খগেশ্বর রায় মহাশয় আছেন, আমাদের জেলা সভানেত্রী ভুমা গোপ মহাশয় আছেন, ডিস্ট্রিক্ট আমাদের এসডিও সাহেব আছেন, আমাদের জেলা প্রশাসন থেকে আসছে এখানে আছে। তো সবারই আমাদের একটাই স্বপ্ন ছিল যাতে পূজার আগে যদি এই ব্রিজটা তাড়াতাড়ি যদি এটা আরম্ভ করে দেওয়া যায়, তাহলে এইখানে পূজার সময় নিশ্চয়ই আপনারা জানেন যে এখানে অনেক টুরিস্ট বাইরের থেকে আসে। তাহলে এই রাস্তা যদি খোলা যায় তাহলে কিন্তু টুরিস্টের ক্ষেত্রে অনেক সুবিধা হবে, কিংবা আমাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। সুতরাং এটা আমরা গর্বিত যে আমরা এটা সময় মতন, যেটা আমাদের যে ডিপার্টমেন্ট যার দায়িত্ব ছিল যে এই ব্রিজ রিপেয়ারিং করার, 1,24,00,000 টাকার মধ্যে যে রিপেয়ারিংটা কাজ হয়েছে। আর কাজের সাথে সাথে সেই ডিপার্টমেন্টকেও আমি বিশেষ করে অনেক ধন্যবাদ জানাবো যে তারা কিন্তু সময় মতন ওভারক অর্ডার পাওয়ার পরে তার সাথে সাথে তারা কাজও কিন্তু সেইভাবে করেছে যাতে আমরা সময় মতন সেই কাজটাও কমপ্লিট করতে পেরেছে, যার ফলে কিন্তু পূজার আগে আমরা এই ব্রিজটা আমরা আরম্ভ করতে পেরেছি। আর আজকে শুভ উদ্বোধন মানে এটা আজকে খুলে দেওয়া হচ্ছে। সুতরাং এটা আমাদের কাছে, আমাদের সকলের কাছে সবচেয়ে বড় পাওনা। নিশ্চয়ই আশা করি এই পূজার আগে আমাদের এই সেতুর উপর গত 3 মাস আগে আমাদের রাজগঞ্জ বিধানসভা মালবাজার বিধানসভার মধ্যবর্তী তিস্তা নদীর উপরে তিস্তা ব্রিজটা 3 মাস আগে বন্ধ হয়েছিল। তার কারণ তিস্তা ব্রিজের কিছু কাজ বাকি ছিল, রিপেয়ারের প্রয়োজন ছিল বলে এই দপ্তর সেচ দপ্তরের তরফ থেকে 3 মাস বন্ধ হয়েছে। তার জন্য আজকে আমাদের মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং আমাদের সেচ মন্ত্রী মানস ভূঁইয়ার উদ্যোগে নতুন করে ব্রিজটা আজকে শুভ উদ্বোধন আজকে খুলে দেওয়া হলো সাধারণ পাবলিকের জন্য। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী চায় না যে কোনো ব্রিজ দুর্ঘটনা করে ব্রিজটা ভেঙে মারা যাক। আপনারা নিশ্চয়ই দেখেছেন 3 মাস আগে 4 মাস আগে ডবল ইঞ্জিন সরকার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে ব্রিজ ভেঙে কয়েকজন মারা গেছে, কিন্তু আমাদের পশ্চিমবাংলায় এখনো ওরকম ব্রিজ করে কোনো কিছু হয়নি। তার জন্য যাতে দুর্ঘটনা না ঘটে তার জন্য মানুষের জন্য 3 মাস বন্ধ ছিল, আজকে খুলে দেওয়া হলো। এবং বিশেষ করে যারা পর্যটক আছে আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি স্বপ্নের প্রজেক্ট গাজলডোবা ভোরের আলো, প্রতি বছর হাজার হাজার
মরশুমে এই যে পূজার পরে বিভিন্ন হাজার হাজার পর্যটক আসে এবং পর্যটকদের কথা চিন্তা করে 3 মাস, এবং শুধু পর্যটক বলে না, যারা ব্যবসায়ী যারা আছে, লাটাগুড়ি, আজকে গাজলডোবা, যেমন গাজলডোবা ব্যবসায়ী যারা আছে, গেট বাজার আছে, পারমুন্ডাল, যে ব্যবসায়ীদের যে কি অসুবিধা হয়েছিল, বিশেষ করে যান চলাচল বন্ধ হয়েছিল বলে ব্যবসায়ীরা 3 মাস কোনো কিছু বেচা কিনে করতে পারে, তাদের মাথায় হাত। বারবার ফোন করেছিল আমাকে ব্যবসায়ীরা, আমি কথা দিয়েছিলাম, বলেছিলাম নিশ্চয় পূজার আগে খুলে দেওয়া হবে। তার জন্য মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আজকে 2025, আজকে 31শে আগস্ট, আজকে 20টা সাধারণ পাবলিকের এবং পর্যটক এবং ব্যবসায়ীদের কথা চিন্তা করে আজকে 20টা খুলে দেওয়া হলো। পাড়ায় পাড়ায় রমরমিয়ে চলছে ড্রাগসের কারবার। তারই সমাধান খুঁজতে বাসিন্দাদের নিয়ে থানায় ছুটলেন এলাকার কাউন্সিলর তথা জলপাইগুড়ি পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল। অভিযোগ, জলপাইগুড়ি শহরে 7 নম্বর ওয়ার্ডে স্টেশন রোড সংলগ্ন 2 নম্বর ঘুমটি নতুনপাড়া ভাটিয়া বিল্ডিং এলাকায় সক্রিয় হয়ে উঠেছে ড্রাগসের চক্র। তাদের খপ্পরে পড়ে আসক্ত হয়ে পড়ছে এলাকার যুব সমাজ। অস্বাস্থ্যকর হয়ে উঠেছে এলাকার পরিবেশ, আতঙ্কিত এলাকার মহিলারা। এই অবস্থায় রাস্তা, আলো, পানীয় জল নয়, আমাদের পাড়া আমাদের সমাধানে সবার প্রথমে এই সমস্যার সমাধান চান এলাকাবাসী। সেই পথ খুঁজতেই বাসিন্দাদের নিয়ে থানায় এলেন কাউন্সিলর তথা জলপাইগুড়ি পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল। পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলে 22 জন ড্রাগস কারবারির নাম, তার তালিকা পুলিশের হাতে তুলে দিলেন তিনি। পদক্ষেপের আশ্বাস দিয়েছে পুলিশ, তবে তা না হলে থানা ঘেরাও করার হুঁশিয়ারিও দিয়েছেন এলাকার বাসিন্দারা। কি বিষয়, কেন এত মানুষ এখানে থানায়, আপনিও রাতে থানায় এলেন, কেন বাধ্য হলেন? দেখুন, আমি 7 নম্বর ওয়ার্ডে যবে থেকে জনপ্রতিনিধি, তবে শুধু তবে থেকেই না, 7 নম্বর ওয়ার্ডে একটি জ্বলন্ত সমস্যা যে মাদকদ্রব্য সেবন এবং মাদকদ্রব্য বিক্রি। এই ধরনের একটা অংশের ছেলেমেয়েরা এই বিপথের দিকে চালিত হচ্ছে। বহুবার আমরা অভিযোগ জানিয়েছি পুলিশকে, পুলিশ ব্যবস্থা নিয়েছে, কিন্তু আজকে আমাদের যে কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া আমাদের সমাধানে আমরা সভাতে বসেছিলাম ওয়ার্ডে, সেই সভাতেও মূল একটি বিষয় কিন্তু উঠে এসেছে যে এই থেকে আমাদের মুক্তি পেতে হবে বাসিন্দাদের। তারপরে আমার মনে হয়েছে যে আমার আজকেই আমি একটা মিটিং করতে চাই, এবং সেই সভার আজকে একটু আগেই আমি মিটিংয়ে বসেছিলাম নাগরিকবৃন্দদের সঙ্গে আমার 7 নম্বর ওয়ার্ডে। তারা বিভিন্ন অভিযোগ তুলে ধরলেন যে আমাদের সন্তানদের নিয়ে আমরা এখন আতঙ্কিত, যে আগামী প্রজন্মকে আমরা কোন পরিবেশে বড় করছি। তাই সেই রকম একটা জায়গায় তারা তাদের বক্তব্য মতামত প্রকাশ করলেন সভায়, এবং তারা ইচ্ছা প্রকাশ করলেন যে আপনাকে নিয়ে আমরা থানায় অভিযোগ জানাতে চাই। আমি আসলাম তাদেরকে নিয়ে থানায় এই মুহূর্তে, অফিসারের সঙ্গে কথা হলো, এবং উনি সর্বতোভাবে এর আগেও আমরা বারবার অভিযোগের ভিত্তিতে উনি ওখানে ইনভেস্টিগেশন করেছেন, তদন্ত করেছেন, অনেককে আটক করেছেন, কিন্তু এই নেশা থেকে মুক্ত হতে তারা পারছে না বাচ্চারা। তা আজকে আমি ওখানে আলোচনা করলাম, কথা হলো, উনি কথা দিলেন যে একটা বিষয় যে উনি 7 দিনের মধ্যে উনি পদক্ষেপ নেবেন, এবং একটি বিষয় যেটা বললেন যে ওয়ার্ডের মানুষদের সাপোর্ট করতে হবে, আমাদের পাশে থাকতে হবে, এবং উনি যখন যান তখন তো ওখানকার নাগরিকবৃন্দদের পাশে থেকে উনি এই কাজটা করতে চান, তাহলে ওনার পক্ষে যেমন কাজটা করা সহজ হবে। আমরা কথা দিলাম যে আমরা ওখানে যারা আছে বা নাগরিকরা, তারা পুলিশকে সর্বতোভাবে সাহায্য করবে। নেশামুক্ত জীবনই আমাদের প্রধান লক্ষ্য। আমাদের অভিযোগ, আমাদের 7 নম্বর ওয়ার্ডে বিএসএ রমরমা ব্যবসা চলছে, এমনকি 2 নম্বর দিনকে আমাদের 7 নম্বর ওয়ার্ডে মহিলারাও এই ব্যবসা করছে, তারাই মেন মাথা। এরাই করাচ্ছে বা এদের কাছ থেকে নিয়ে বিক্রি হচ্ছে, যার জেরে আমরা বাইরে বেরোতে পারি না। ওদের মুখের ভাষা, বিএস নেশাখোরদের মুখের ভাষা বিশাল খারাপ। ওরা রাস্তাঘাটে সম্মান দিতে জানছে না আমাদের, ওরা এইভাবে আমরা চলাফেরা করছি, ওরা আমাদের সম্মানও দেয় না, ওরা আমাদের তোয়াক্কাও করছে না, আর ওরা রাতারাতি পারলে বড়লোক হয়ে যাচ্ছে, এত ইনকাম এখান থেকে। তো আমার পাশের বাড়ির যখন দেখবে ছেলে বা মেয়ে এতটা ইনকাম হচ্ছে, তো ওরাও এই ব্যবসা লিপ্ত। তো আমরা চাই এটা বন্ধ করা হোক, বা আমাদের ঘরে ঘরে যে আমাদের ভাইরা, বাবারা, মামারা, কাকারা খাচ্ছেন, তারাও যাতে না পায় হাতের সামনে। বাইরে থেকে খাবে সেটা তাদের, আমরা দেখবো সেটা। আমরা এসছি যে যাদের নাম আমরা জমা করলাম তারা যেন বের হইতে না পারে। কতজনের নাম ধরা হয়, তাদের কতজনের নাম হবে? প্রায় তাও তো প্রায় 15-20 জন হবে। আমি দেখি নাই ঠিক করে লিস্ট এখনো, কিন্তু সবার নাম দেওয়া হচ্ছে। তো কি হবে আজকে আপনারা থানায় এসেছেন কেন? আমরা আসছি আমাদের
মানে আমাদের পাড়াটা একদম ইয়ে হয়ে গেছে, মানে এত নেশা জ্বরের জন্য হয়ে গেছে, টিকা যাচ্ছে না। এই যে আমরা এখন এখানে আসছি, তাদের বউরা আমাদেরকে গালাগালি করতেছে বাড়িতে, মানে অচিন্ত ভাষায় গালাগালি, মানে এত ভাষা ওরা মানে এরকম গালাগালি করতেছে, মানে আমরা মনে দোষী, মানে আমরাই ব্যবসাটা করতেছে ওরাই ব্যবসা। তার ফলে কি ছেলেপেলেরা নষ্ট হয়ে যাচ্ছে? ছেলেপেলে তো নষ্ট হচ্ছে। দুদিন আগে তো আমার নিজের ছেলেই নষ্ট হয়ে গেছিল। আমার ছোট্ট বাচ্চা ছেলেকে আমি ঘুমিয়ে দিয়েছিলাম 2 মাস আগে আমি ছাড়া নিয়ে আসি। আমরা আজকে ভাটিয়া বিল্ডিং এবং ভাটিয়া বিল্ডিং সংলগ্ন নতুনপাড়া এলাকা থেকে সমস্ত মা বোনেরা, আমাদের যুব সমাজ, আমরা একত্রিত হয়ে আজকে আমরা থানায় এসেছি। আমরা ওই এলাকায় বিশেষ করে 7 নম্বর ওয়ার্ডের 2 নম্বর ঘুমটি থেকে শুরু করে ভাটিয়া বিল্ডিং, নতুনপাড়া, এই সমগ্র এলাকায় যে সমস্ত ড্রাগস ব্যবসার রমরমিয়ে চলছে, যারা এই ব্যবসার সাথে জড়িত, যারা বিক্রি করছে এই মাদক দ্রব্য, আমরা তাদের 22 জনের নাম আমরা চিহ্নিত করে সমস্ত মা বোনেরা যারা বিশেষ করে এখানে তারা এসেছিল, যারা এই এলাকায়, যাদের বাড়ির ছেলেরা, বাড়ির সন্তানেরা যারা এই মাদকে নেশাগ্রস্ত এবং যাদের সর্বস্ব হারা, কেউ রিহাবে হয়েছে, কেউ মারা গেছে, কেউ চুরির দায় আজকে জেল খাটছে, কারণ ঘটি বাটি বিক্রি করে তাদেরকে নেশা করতে হচ্ছে। এই নেশা তো অত্যন্ত মূল্য, মানে কস্টলি নেশা। ঘটি বাটি বিক্রি করে চুরির দায়ে তারা কেউ জেল খাটছে, কেউ মরে গেছে, কেউ রিহাবে আছে। আমরা সকলকে একত্রিত করে এই পাড়ার বাসিন্দাররা আজকে আমরা কোতোয়ালি থানায় এসেছি, মাস পিটিশন দেওয়া হলো এবং যারা এই ব্যবসার সাথে যুক্ত আছে তাদেরকে আমরা তাদের নাম চিহ্নিত করলাম এবং আগামী দিনে যদি এদের এগেনস্টে যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয়, আমরা পুনরায় আবার থানা ঘেরাও করব। এবং আরেকটা জিনিস আমরা দেখতে পারি, যাদের নাম দিলাম তারা অতীতেও অ্যারেস্ট হয়েছিল, কিন্তু কেউ বা কারা কোনো প্রভাবশালী ব্যক্তিত্ব মাথায় হাত এদের মাথার উপরে আছে বলেই এদেরকে রাতের বেলা ধরে নিয়ে আসা হয়, সকালবেলা ছেড়ে দেওয়া হয়। আগামী দিনে যদি এদের বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা পুনরায় আবার সকলকে নিয়ে আমরা থানা ঘেরাও করব, প্রয়োজনে আমরা এসপি অফিস ঘেরাও করব। পিনাকি শীলের রিপোর্ট। আশঙ্কাজনক অবস্থায় ছেলে, চিকিৎসার খরচে হিমশিম পরিবার, সাহায্যের আবেদন মাহুতপাড়ার দরিদ্র পরিবারের। জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের মাহুতপাড়ার দরিদ্র পরিবারের ছেলে এমডি সোহেল, বয়স প্রায় 20, এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। গত রবিবার সে বাইক নিয়ে জমিদার পাড়া এলাকায় দুর্ঘটনার শিকার হয়। পরিবারের দাবি, দুর্ঘটনায় গুরুতর আঘাত না পেলেও স্থানীয় কয়েকজন উত্তেজিত মানুষ তাকে ব্যাপকভাবে মারধর করে, বিশেষ করে মাথায় প্রচণ্ড প্রহার করা হয়। প্রথমে তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শিলিগুড়ির এক বেসরকারি নার্সিং হোমে স্থানান্তরিত করা হয়। মাথায় গুরুতর আঘাত থাকায় সেখানে অস্ত্রোপচারও হয়েছে। বর্তমানে আইসিইউতে ভর্তি। পরিবারের দাবি, চিকিৎসার খরচ ইতিমধ্যেই কয়েক লক্ষ টাকার সীমা ছুঁয়েছে। একই সঙ্গে প্রশ্ন, দুর্ঘটনার পর কেন তাকে এভাবে মারধর করা হলো, এর পেছনে কারা জড়িত? এই ঘটনার তদন্তের দাবিতে পরিবার জলপাইগুড়ির কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অন্যদিকে আর্থিক সহযোগিতার জন্য পরিবারের তরফ থেকে যোগাযোগ নম্বরও দেওয়া হয়েছে। 9134293821 এই নম্বরে অনলাইন সাহায্য পাঠানোর জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে। মানে সামনে রবিবার যেটা আছে না, ওই রবিবারের মধ্যে যে আমার ভাইস্তা আর কি হয়, ও আর কি পাহাড়পুরের দিকে যাচ্ছিল, তো স্ক্রিন করছিল। স্ক্রিন করার পরে যে ওখানে ছেলে পেলে মনে হয় মার দিছে। মার দেওয়ার ক্ষেত্রে এখন আমার ভাইস্তা আর কি আইসিইউর মধ্যে আছে শিলিগুড়ি থেকে। কেমন আছে? কেমন স্ক্রিন বলতে বাইক নিয়ে স্ক্রিন করছে। এখন স্ক্রিনের মধ্যে মানে শোনা যাচ্ছে যে বেশিরভাগই লোক মারামারি করে আর কি হসপিটালের মধ্যে রাখছে। হ্যাঁ, ভাইস্তাকে। সে এখন ভালো আছে, এমার্জেন্সিতে নিয়ে গেছিল তাকে নিয়ে এমার্জেন্সি থেকে বাড়ি নিয়ে আসছে। অল্প সেরকম কিছু হয়নি। হ্যাঁ, ভাইস্তাকে মারধর করে আর কি এরকম। হ্যাঁ, আমরা কালকে রাত্রেবেলা যেয়ে থানায় অভিযোগ করছিলাম। হ্যাঁ, লিখিত অভিযোগ করছিলাম। না, কারণ নামে করা হয় নাই, এখন ইনকোয়ারি করবে পুলিশ ইনকোয়ারি করে যা পায় আর কি। ওটিতে তো এখনো সিরিয়াসই আছে, এখন তোমার ওটি থেকে বের করে আর কি ইসের মধ্যে রাখছে, আইসিইউর মধ্যে রাখছে। হ্যাঁ, সিরিয়াসই আছে, মানে কথাবার্তা তো ওখানে বেশি বলতে দিচ্ছে না আমাদেরকে, এমনি চোখ খুলে দেখতেছে আর কি। পয়সা করি তো এখনো বাজেট দেয় নাই আমাদের মতন, তাও অনুমানিক আইডিয়া দিছে 3.5 থেকে 4 লাখ লাগতে পারে।
সেক্ষেত্রে আমাদের দেখো, আমাদের তো পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আর নিজের আত্মীয় স্বজন মিলে যতটুকু পারছি আমাদের কানেকশন করে চিকিৎসা করতেছি। হ্যাঁ, পাশাপাশি চাচ্ছি যাতে আমাদের সবাই মিলে যতটুকুই পারো সাহায্য করে। এটা আমাদের বন্ধু হয় 24 তারিখে এখানে স্ক্রিন করার পর আর কি পুরো অবস্থা খারাপ, কি বলবো। আর আমাদের বন্ধু বান্ধব গুলো যা পারি যতটুকু পারি কালেকশন করে আইনে দিছি, ওটা দিয়ে কোনো কিছু হচ্ছে না। তো এখন আমরা চেষ্টা করতেছি যে কেউ যদি পারে, যেতটুকু পারে কিছু পয়সা এখানে দিলে ভালো হয়, কারণ আমাদের পেশেন্টটাকে বাড়ি নিয়ে আসতে পারি। প্রচন্ড অবস্থা খারাপ আর কি। হ্যাঁ, সে করতে হয়েছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। জলপাইগুড়িতে উদযাপিত হলো সাধারণ গ্রন্থাগার দিবস। রবিবার পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে এবং স্থানীয় গ্রন্থাগারের ব্যবস্থাপনায় জলপাইগুড়ি জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় নানা অনুষ্ঠানের। এই অনুষ্ঠানের সূচনা হয় রাজ্য সঙ্গীত এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। অতিথিদের উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে বরণ করা হয়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রণহিতা দাস, জেলা গ্রন্থাগার আধিকারিক ইমরান শেখ প্রমুখ। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গীত পরিবেশন অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। জেলা গ্রন্থাগার আধিকারিক ইমরান শেখ এ বিষয়ে কি বললেন শুনুন। এই দিনের মঞ্চ থেকে জেলার ৭৩টি গ্রন্থাগারের ৭৩ জন সেরা পাঠক এবং জেলা গ্রন্থাগারের ৫ জন সেরা পাঠককে পুরস্কৃত করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। জনশিক্ষা প্রসার গ্রন্থাগার পরিষেবা বিভাগের পরিচালনায় প্রতি বছর আমরা গ্রন্থাগার দিবস পালন করে থাকি। সাধারণ গ্রন্থাগার দিবস 31শে আগস্ট। এই প্রতি বছরের ন্যায় এবছরও আমরা সেইভাবে পালন করছি। জনগণের মধ্যে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছি যে আপনারা গ্রন্থাগারে আসুন, বই পড়ুন, জীবন গড়ুন। এবছর আমাদের এখানে আমরা সাংস্কৃতিক প্রোগ্রাম হবে, তার সঙ্গে সঙ্গে আমাদের জেলার যারা প্রতিটা লাইব্রেরি থেকে যে বেস্ট রিডার আছে তাদেরকে সম্মানিত করা হবে এবং সম্বর্ধনা দেওয়া হবে। মানে কতগুলো আছে লাইব্রেরি জেলার মধ্যে? আমাদের জেলাতে বর্তমানে ৭৩টি লাইব্রেরি আছে, প্রতিটি রুরাল লাইব্রেরি থেকে একজন করে এবং জেলা গ্রন্থাগারের থেকে ৫ জনকে বেস্ট রিডার যারা সেরা পাঠক তাদের সম্মানিত করা হয়। স্যার, পাঠকদের সংখ্যা তো কমছে, মানে এখন কি বলবেন আপনারা? হ্যাঁ, আমরা দেখছি যে পাঠকদের সংখ্যা কমছে, কিন্তু তা সত্ত্বেও আমরা আমাদের পরিষেবাকে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, নতুনভাবে নতুন আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করছি গ্রন্থাগার বিভাগের প্রচেষ্টায়। বঙ্গীয় ভূগোল মঞ্চ জলপাইগুড়ি জেলা কমিটি আয়োজিত ভূ জিজ্ঞাসা 2025 অনুষ্ঠিত হল। রবিবার 19তম আন্তঃস্কুল ও কলেজ ভূগোল বিষয়ক মেগা কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি পুরসভার প্রয়াস হলে। এই দিনের এই প্রতিযোগিতায় জেলার 30টি বিদ্যালয় এবং 9টি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। কুইজ প্রতিযোগিতায় যারা চ্যাম্পিয়ন হবেন তাদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্স আপদের হাতে রানার্স ট্রফি তুলে দেওয়া হবে উদ্যোক্তাদের তরফে। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের হাতে বই এবং সার্টিফিকেট তুলে দেওয়া হবে বলে জানান মঞ্চের জেলা সম্পাদক দীপক সরকার। আমরা বঙ্গীয় ভূগোল মঞ্চের পক্ষ থেকে প্রতিবারই এই কুইজ কম্পিটিশন করি। তো এবার আমাদের 19তম কুইজ প্রতিযোগিতা, যাকে আমরা নাম দিয়েছি ভূ জিজ্ঞাসা। এই ভূ জিজ্ঞাসা বিদ্যালয় স্তর এবং কলেজ স্তরে হয়ে থাকে। এবছর আমাদের মোট 30টি বিদ্যালয় থেকে 48টি টিম অংশগ্রহণ করেছে এবং 9টি কলেজ থেকে 15টি টিম অংশগ্রহণ করেছে। এই ধরনের প্রতিযোগিতার উদ্দেশ্য কি আপনাদের? দেখুন, আমরা বঙ্গীয় ভূগোল মঞ্চের যে সদস্য, আমরা সবাই হচ্ছে স্কুলে এবং কলেজের, কেউ স্কুলের শিক্ষকতা করেন, কেউ কলেজে অধ্যাপক।
তো আমরা আমাদের সাবজেক্ট যেহেতু ভূগোলকে আমরা ভালোবাসি, আর এই ভূগোল চারিদিকে এই ভূগোলের প্রতি ছাত্রছাত্রীদের যে কি বলবো, ওদের ভূগোলের প্রতি যে টান, ভূগোলের প্রতি যে আগ্রহ, এটা যাতে বাড়ে, এই জন্য আমরা প্রতিবারই এই কুইজ কম্পিটিশনটা করি। সেই সঙ্গে আমরা ভূগোল মেধা পরীক্ষাও আমরা সারা রাজ্য জুড়ে নেই। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। ডুয়ার্সের চা বাগান ঘেঁষা গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ স্কুল পড়ুয়াকে যাতায়াত করতে হয়। তারই মাঝে চা বাগান থেকে রাস্তায় চলে আসে লেপার্ড বা হাতি। এদিকে গুরুত্বপূর্ণ রাস্তার দুধারে ঝোপঝাড় থাকায় রাস্তায় বেরিয়ে আসা চিতা বা হাতি যেমন দেখা যায় না, পাশাপাশি বৃদ্ধি পায় পথ দুর্ঘটনার সংখ্যা। ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেশ কিছু রাস্তায় এইরকমই ঝোপঝাড় বাকি। তাই এলাকায় কিছু স্বেচ্ছাসেবী যুবক এবং স্থানীয় বাসিন্দারা রবিবার স্বেচ্ছাশ্রমে রাস্তার দুই ধারের ওই ঝোপঝাড় পরিষ্কারের উদ্যোগ নেয়। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বহু মানুষ। এদিন বাতাবাড়ির ফার্ম বাজার থেকে বিধাননগর গ্রাম পঞ্চায়েত যাওয়ার বড় দিঘি চা বাগান এলাকায় যুবক এবং বাসিন্দারা ওই ঝোপঝাড় পরিষ্কার করলেন। এলাকার যুবক রবি সিদ্ধা, মোকসেদ আলী, আনারুল হকরা জানান, বিধাননগর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে বাতাবাড়ি ফার্ম বাজার যাওয়ার এই একটাই গুরুত্বপূর্ণ রাস্তা। বড় দিঘি চা বাগান ঘেঁষা এই রাস্তা। ইতিমধ্যে এই এলাকায় চিতাবাঘের হানায় অনেকেই আহত হয়েছেন, ঘটেছে দুর্ঘটনা। আগামীতেও যাতে আর কোনো দুর্ঘটনা না হয় তাই জন্যই এদিন এই বিশেষ উদ্যোগ নিয়েছেন তারা। বিষয় হচ্ছে, যেহেতু আমরা প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করি, সেই ক্ষেত্রে সন্ধ্যার পরে এই রাস্তাতে যাতায়াত করা অসুবিধা হয়ে পড়ে। কারণ রাস্তার দুই ধারে জঙ্গল এমনভাবে রাস্তার উপরে ব্লক করে নিচ্ছে, রাস্তাটাই বন্ধ হয়ে যাচ্ছে। এর জন্য আমরা সকলে মিলে আলোচনা করি যে রাস্তার দুই ধারে জঙ্গল সাফাই অভিযান করতে হবে। তাই আজকে আমরা সকলে মিলে আজকে রাস্তার সাফাই অভিযান শুরু করলাম। আজকে রোববার ছুটির দিন, আজকে রোববার ছুটির দিন, সবাই ছুটি থাকে, হাট বাজার করে সবাই। এর জন্য আজকে সকালে সবাই মিলে হাত লাগাই। এই জায়গাটা দেখছি চা বাগান, এখানে কি চিতাবাঘ বা চিতাবাঘের যা উপদ্রব্য, প্রতিদিন এইখানে কাউকে মানে আহত করে, কেউ না কেউ সামনে পাই এই চিতাবাঘ এই রাস্তা দিয়ে চলাচল করার সময়। পাশেই তো বড়দিঘি বাগান, হ্যাঁ পাশে বড়দিঘি বাগান, পাশে যেহেতু আমাদের ফরেস্ট জাতীয় উদ্যান, এর জন্য সেই ফরেস্ট থেকে খুব তাড়াতাড়ি এই রাস্তাতে আসতে পারে লেপার্ড এবং হাতি। সেই ক্ষেত্রে মানে দেখা যাচ্ছিল না। হ্যাঁ, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছিল না, কারণ রাস্তার পাশে যদি থাকে, রাস্তার ধারে, তাও দেখা যাচ্ছিল না। এর জন্য আমরা এই জঙ্গল সাফাই অভিযান নিলাম, যে যাতে যদি রাস্তার ধারে থাকে যাতে আমরা কিছুটা দূর থেকে দেখতে পারি। এর জন্য আজকে আমাদের এই ধীমান রায়ের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। চার মাস পর খুলল গজলডোবা সেতু। সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী বলচিক বরাইক। আশঙ্কাজনক অবস্থায় ছেলে, চিকিৎসার খরচে হিমশিম পরিবার, সাহায্যের আর্তি। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।